আর কাজ তো এখান থেকে করতে পারি। দেখতে পাচ্ছ স্ক্রিন? আচ্ছা, এমনিতে দেখো আমাদের তো অ্যাডজর্পশন পার্টটা হয়ে গেছে। এবারে সারফেস টেনশন এবং কলয়েড, এই যে দুটো পার্ট আছে, এই দুটো পার্ট আমাদের খুব কুইকলি করে নিতে হবে। এই পার্টগুলো অ্যাকচুয়ালি খুবই সহজ, হ্যাঁ, মানে হায়ার সেকেন্ডারিতে যা শিখেছো তার থেকে বেশি কিছু কিন্তু আমাদের সেভাবে নেই আর কি। তো আমরা এখানে ওই তোমার সারফেস টেনশনটা ধরো দুটো অ্যারাউন্ড ওই 45 মিনিট 50 মিনিটের দুটো লেকচার দেবো। আর কলারটা 1 ঘন্টা দেড়েকের লেকচার, একটা লেকচার আমরা শেষ করে দেবো। তার 3টে লেকচারে আমরা এই পার্টটা এই সপ্তাহের মধ্যে করে নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো আজকে তার একটা পার্ট, এবারে কালকে বা পরশু একটা রকম ক্লাস নিয়ে নেবো, আর সামনের সপ্তাহে একটা ক্লাস নিয়ে নেবো। তাহলে আমাদের দেখবো এই সিলেবাসে যে পার্টটা মূলত আলোচনা করতে বলা হতো সেটা আমাদের হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, দেখ, ব্যাপার হচ্ছে এবারে আমরা তো গেসিয়াস স্টেট আর সলিড স্টেট এই দুটো পার্ট অলরেডি আগে পড়ে ফেলেছি। এবারে এই সারফেস টেনশন এই ফেনোমেননটাকে তুমি একটা সারফেস কেমিস্ট্রি পার্ট হিসেবে ভাবতে পারো। তোমাদের সিলেবাসে যেরকম ভাবে আছে যে সারফেস কেমিস্ট্রি, তার মধ্যে অ্যাডজর্পশন, কলয়েড এবং সারফেস টেনশন এই 3টে পার্ট আছে। আবার সারফেস টেনশন পার্টটাকে তুমি লিকুইড স্টেটের যে একটা পার্টিকুলার প্রপার্টি সেই হিসেবে ভাবতে পারো, মানে ভিসকোসিটি এবং সারফেস টেনশন, ঠিক আছে? তাহলে সেটা শুরু করার আগে প্রথমে ওই স্টেটস অফ ম্যাটার এইটা একটুখানি বলে নেওয়া যাক, কারণ স্টেটস অফ ম্যাটারের মধ্যে লিকুইড স্টেটটা পড়ে এবং লিকুইড স্টেটের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে সারফেস টেনশন। তাহলে স্টেটস অফ ম্যাটার তোমরা, মানে এটা আমি তো কতবার যে বলেছি তার ঠিক ঠিকানা নেই, যে 4টে কমন স্টেটস অফ ম্যাটার আছে: সলিড স্টেট, লিকুইড স্টেট, গ্যাসিয়াস এবং প্লাজমা স্টেট। প্লাজমা স্টেটটা হচ্ছে ইউনিভার্সের মোস্ট অ্যাবান্ডেন্ট, লিকুইড স্টেটটা হচ্ছে লিস্ট অ্যাবান্ডেন্ট, আর সলিড স্টেট এবং গ্যাসিয়াস স্টেট মানে আমরা অলরেডি পড়ে ফেলেছি। সলিড স্টেটটা তোমাদের সিলেবাস অনুযায়ী 5th সেমিস্টারে পড়া হয়ে গেছে, আর গ্যাসিয়াস স্টেটটা তো তোমাদের যে সিলেবাস ছিল তাদের 2nd সেমিস্টারে পড়া হয়ে গেছে, 1st সেমিস্টারে পড়া হয়ে গেছে। এই দুটো পার্ট আমাদের অলরেডি হয়ে গেছে। মানে আমাদের আজকে লিকুইড স্টেটটাকে নিয়ে একটুখানি কথাবার্তা বলা, এবং লিকুইড স্টেটের মধ্যে ভিসকোসিটি যে পার্টটা, একটা ট্রান্সপোর্ট ফেনোমেনাল কনটেক্সট অলরেডি পড়া হয়ে গেছে। আর লিকুইড স্টেটের মধ্যে শুধুমাত্র সারফেস টেনশন পার্টটা আমাদের পড়তে হবে। আমরা বললাম দুটোই পিপিটি ইউজ করে আমরা জাস্ট দুটো লেকচার দেবো, দুটো লেকচারের মধ্যে কিন্তু তুমি সবকিছু হয়ে যাবে তোমার যা সিলেবাসে আছে। প্রথমে লিকুইড স্টেটের কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স নিয়ে কথাবার্তা বলা যাক। দেখো, গ্যাসিয়াস স্টেট এবং সলিড স্টেটের যে ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো তোমরা পড়েছো, লিকুইড স্টেটের প্রপার্টিগুলো হচ্ছে তোমার সলিড স্টেট এবং গ্যাসিয়াস স্টেটের মাঝামাঝি একটা, ঠিক আছে? আচ্ছা, দেখো, গ্যাসিয়াস স্টেটের ক্ষেত্রে ইন্টারমলিকুলার সেপারেশনটা অনেক লং হয়, সলিডের ক্ষেত্রে অনেক শর্ট হয়। লিকুইড তার ইন্টারমিডিয়েট, তবে লিকুইডের যে ইন্টারমলিকুলার সেপারেশনটা সেটা সলিডের অনেক কাছে, ঠিক আছে? তো কি বলা হচ্ছে, শর্ট ইন্টারমলিকুলার সেপারেশন বাট নট অ্যাজ শর্ট অ্যাজ দ্যাট অফ লিকুইড। এটা কিন্তু এই যে মানে অ্যাজ ইফ যেন বলা হচ্ছে যে লিকুইডের ক্ষেত্রে ইন্টারমলিকুলার সেপারেশনটা সলিডের থেকে অলওয়েজ বেশি। এর এক্সেপশনও আছে, যেমন জলের ক্ষেত্রে অ্যাজ ফর এক্সাম্পল তুমি দেখবে যে জল লিকুইড অবস্থায় থাকলে এবং সলিড অবস্থায়, আইস অবস্থায় থাকলে যদি তুমি দেখো, আইস অবস্থায় কিন্তু ইন্টারমলিকুলার সেপারেশনটা বেশি, লিকুইড অবস্থায় কিন্তু ইন্টারমলিকুলার সেপারেশনটা কম। সেই জন্যই হচ্ছে লিকুইডের ডেনসিটি সলিডের থেকে, মানে আইসের থেকে তোমার বেশি হয়। কিন্তু অন্যান্য সিচুয়েশনে মূলত সলিডের ইন্টারমলিকুলার সেপারেশনটা সবচেয়ে শর্ট, তারপরে লিকুইড, আর গ্যাসের ক্ষেত্রে ইন্টারমলিকুলার সেপারেশনটা অনেকটাই লং। আর ইন্টারমলিকুলার সেপারেশন শর্ট হয়ে গেলে স্ট্রং ইন্টারমলিকুলার ইন্টারাকশন থাকবে, কিন্তু সেই ইন্টারমলিকুলার ইন্টারাকশন সলিডের মতো অত স্ট্রং নয়। 2 নম্বর তাই বলা হয়েছে স্ট্রং ইন্টারমলিকুলার ইন্টারাকশন বাট নট অ্যাজ স্ট্রং অ্যাজ দ্যাট অফ সলিড। এটা আচ্ছা, এদের কোনো ডেফিনাইট সাইজ এবং শেপ নেই, তাদের একটা ডেফিনাইট ভলিউম আছে বটে, তারা মনে হচ্ছে ইনকম্প্রেসিবল বলে, কিন্তু কোনো ডেফিনাইট সাইজ এবং শেপ নেই। কিন্তু তাদের একটা ডেফিনাইট ভলিউম আছে, তুমি যে কন্টেনারে রাখবে সেই কন্টেনারের সাইজ এবং শেপটা সে নেবে। এরা মোরলেস ইনকম্প্রেসেবল, কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার ক্রিয়েট করে তাদের ভলিউম খুব বেশি কমানো যায় না, সেখানে এরা মোর অললেস ইনকম্প্রেসেবল। এদের ডেনসিটি খুব হাই,
হ্যাঁ, মানে ইন্টারমলিকুলার সেপারেশনটা কম হলেই তোমার ডেনসিটি হাই হয়ে যাবে। লো থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট, মানে কনস্ট্যান্ট প্রেসারে টেম্পারেচার বাড়ালে যে ভলিউমটা বাড়বে সেটা সলিড বা লিকুইড দুজনের ক্ষেত্রে বেশ কম হয়, সেখানে এদের লো থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট থাকবে। আর এদের ক্ষেত্রে কোনো জেনারেল ইকুয়েশন অফ স্টেট নেই, কারণ সমস্ত লিকুইডগুলো তারা বিভিন্ন লিকুইড বিভিন্ন রকমভাবে বিহেভ করে। গ্যাসের ক্ষেত্রে যেমন সমস্ত গ্যাস একই রকমভাবে বিহেভ করে বলে তাদের একটা কমন ইকুয়েশন অফ স্টেট থাকে, লিকুইডের ক্ষেত্রে ডিফারেন্ট লিকুইড ডিফারেন্টলি বিহেভ করে বলে তাদের কোনো কমন ইকুয়েশন অফ স্টেট নেই। আর লিকুইডের ক্ষেত্রে তার একটা ডেফিনাইট বয়েলিং পয়েন্ট আছে, একটা পার্টিকুলার প্রেসার। যদি একটা পিওর লিকুইড তুমি কনসিডার করো তাহলে তার একটা ডেফিনাইট বয়েলিং পয়েন্ট আছে, একটা পার্টিকুলার টেম্পারেচার, এবং অ্যাট দ্য সেম টাইম তার ডেফিনাইট ফ্রিজিং পয়েন্টও আছে। যেমন ডেফিনাইট বয়েলিং পয়েন্ট আছে তেমন একই রকমভাবে তার একটা ডেফিনাইট ফ্রিজিং পয়েন্ট আছে। এইটা একটু বলে দেওয়া উচিত ছিল মনে হয়, মানে তো টেম্পারেচার কমালে তো ফ্রিজিং পয়েন্টও থাকবে না, তোমার এটা ডেফিনাইট, শুধু বয়েলিং পয়েন্ট বললে ভুল হবে, ডেফিনাইট বয়েলিং পয়েন্ট অ্যান্ড freezing point for doubly grayed out in এদের ডেফিনাইট ফ্রিজিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট আছে। আচ্ছা আচ্ছা, একটা লিকুইডের ক্ষেত্রে আর একটা ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার যেটা 2 নম্বরের কোশ্চেন হিসেবে তোমার আসে, সেটা হচ্ছে এ লিকুইড ইজ ক্যারেক্টারাইজ বাই শর্ট রেঞ্জ অর্ডার অ্যান্ড লং রেঞ্জ ডিসঅর্ডার। এ লিকুইড ইজ ক্যারেক্টারাইজ বাই এ শর্ট রেঞ্জ অর্ডার অ্যান্ড লং রেঞ্জ ডিসঅর্ডার। মানে তুমি যদি গ্যাসের ক্ষেত্রে দেখো তাহলে গ্যাস মলিকিউলগুলো তাদের কোনো অর্ডারই নেই, তারা র্যান্ডাম চাওয়াটিক। যদি সলিডের ক্ষেত্রে দেখো একটা পারফেক্ট ক্রিস্টালাইন সলিড যদি তুমি কনসিডার করো তার একটা লং রেঞ্জ অর্ডার আছে, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার বেসিস বা অ্যাটমকে কনসিডার করে তার আশপাশে সারাউন্ডিং এর ফিজিক্যাল অ্যাটমসফিয়ারটা বা জিওমেট্রিক অ্যাটমসফিয়ারটা যেমন দেখতে, সেখানে তুমি অনেকটা দূরে দাও এবং যেদিকে খুশি যাও প্রত্যেক জায়গায় কিন্তু ওই পার্টিকুলার যে অ্যারেঞ্জমেন্টটা মেনটেন থাকবে। লিকুইডের ক্ষেত্রে দেখা যাবে যেটা, যে একটা পার্টিকুলার পয়েন্ট আছে, সেই পার্টিকুলার পয়েন্টের আশপাশে লোকালি একটা পার্টিকুলার অর্ডার মেনটেন হচ্ছে, কিন্তু যখন তুমি একটু দূরে চলে গেছো সেই অর্ডারটা থাকছে না, আবার আরেকটু দূরে গিয়ে কোনো একটা জায়গায় একটা পারফেক্ট অর্ডার তৈরি হচ্ছে। যেখানে শর্ট রেঞ্জে একটা অর্ডার থাকছে কিন্তু লং রেঞ্জে কোনো অর্ডার থাকছে না। এটা ঠিক অ্যামারফা সলিডের মতো। অ্যামারফা সলিডের ক্ষেত্রেও হচ্ছে তোমার এরকম শর্ট রেঞ্জ অর্ডার এবং লং রেঞ্জ অর্ডার থাকে, কিন্তু ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে সবসময় একটা লং রেঞ্জ অর্ডার থাকে। ঠিক আছে। আচ্ছা, এবার লিকুইডের 3টে স্পেশাল প্রপার্টি নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করতে হয়। একটা হচ্ছে ভেপার প্রেশার, একটা হচ্ছে সারফেস টেনশন, একটা হচ্ছে ভিসকোসিটি। ভিসকোসিটি পার্টটা আমরা অলরেডি কভার করে ফেলেছি তোমাদের সিলেবাসে। ভেপার প্রেশার নিয়েও কিছু কথাবার্তা বলতে বলেছে এবং তার সঙ্গে সারফেস টেনশন। ভেপার প্রেশার এবং সারফেস টেনশন এই দুটো জিনিস হচ্ছে আমাদের এই দুটো লেকচারের মধ্যে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। আচ্ছা, সিলেবাসে দেখো যেসব জিনিসপত্রগুলো আছে সেটা এখানে জাস্ট বলে দেওয়া হয়েছে। সিলেবাসটা আর নতুন করে এখানে আর উল্লেখ করার দরকার নেই, যেগুলো পড়াবো সেটাই বেসিক্যালি সিলেবাস। তো আমরা পরপর করে এগোই আর কি। প্রথমে আমরা ইন্টারনাল প্রেশার বলে একটা জিনিস আছে সেটাকে ডিফাইন করি। ইন্টারনাল প্রেশার ইজ দ্য কোয়েসিভ ফোর্স পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া হুইচ ইজ গিভেন বাই ডেল ইউ বাই ডেল ভি এট কনস্ট্যান্ট টি। মানে বেসিক্যালি কি হয়, ধরো একটা লিকুইড যখন কনসিডার করছো বা একটা নন আইডিয়াল গ্যাস যদি তুমি কনসিডার করো, তাহলে তুমি দেখেছো কি না তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স আছে, যে ফোর্সটাকে বলে কোয়েসিভ ফোর্স। ঠিক আছে। সেখানে তো লিকুইড অবস্থায় থাকে, একটা অ্যাট্রাকটিভ ফোর্স যদি না থাকো তাহলে সেটা র্যান্ডম ক্যাওটিক হয়েছে গ্যাস মলিকুলগুলো ঘুরে বেড়াতো এবং সবসময় সে গ্যাসিয়াস স্টেটে থাকতো। লিকুইড স্টেটে আছে মানেই হচ্ছে তাদের মধ্যে একটা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আছে, অর্থাৎ একটা কোয়েসিভ ফোর্স আছে। মানে সেম কাইন্ড অফ মলিকুল একে অপরকে যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে তারপরে কোয়েসিভ ফোর্স। আর ডিফারেন্ট কাইন্ড অফ মলিকুলস হলো সেটা হচ্ছে অ্যাডিসিভ ফোর্স। তাহলে কোয়েসিভ ফোর্স আছে, এবং সেই কোহেসিভ ফোর্স পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া তাকে তুমি প্রেশার বলতে পারো। সেই প্রেশারটাই হচ্ছে তোমার ইন্টারনাল প্রেশার। ঠিক আছে। সেটা তুমি থার্মোডাইনামিক্সের ল্যাঙ্গুয়েজ ভাবে ডিফাইন করতে পারো ডেল ইউ বাই ডেল ভি এট কনস্ট্যান্ট টি। এইরকম ভাবে সেটা দেখাচ্ছে কেমন করে ডেল ইউ বাই ডেল ভি এট কনস্ট্যান্ট টি ইন্টারনাল প্রেশার আসছে, এবং ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য ইন্টারনাল প্রেশারের এক্সপ্রেশনটা হচ্ছে এ বাই ভি বার স্কয়ার। কিরকম ভাবে হচ্ছে দেখো। দেখো তুমি যদি কোনো একটা গ্যাসকে বা কোনো একটা লিকুইডকে বা নন আইডিয়াল গ্যাস বা লিকুইডকে আইসোথার্মালি এক্সপান্ড করো, দেখো এমনি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কি হয়, ডেল ইউ বাই ডেল ভি এট কনস্ট্যান্ট টি ডিভি প্লাস ডেল ইউ বাই ডেল টি এট কনস্ট্যান্ট ভি ডিটি। এবার তুমি টেম্পারেচারে কোনো চেঞ্জ করছো না, মানে ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ইন্টু ডিটি, ওই পার্টটা তোমার জিরো হয়ে গেল, কারণ আইসোথার্মাল প্রসেস।
তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জটা হলো ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ইন্টু ডিভি। এইটা মানে কি বলছি বুঝতে পারলে, যে এমনিতে তোমার যেহেতু ইউটা একটা স্টেট ফাংশন, এমনিতে কি হওয়া উচিত ছিল, ডিইউটা এমনি কি হওয়া উচিত ছিল, ডিইউটা ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ডিটি প্লাস ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ডিভি। যেহেতু যেহেতু তোমার ইউটা একটা পিওর সাবস্টেন্স, সেখানে অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার এবং ভলিউম, তুমি এখান থেকে লিখতে পারতে কি, ডিউটা হচ্ছে ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ডিটি বা ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট ভি ডিভি। আর এই যে পার্টটা, এই পার্টটা তোমার জিরো হয়ে যাচ্ছে ইন, এটা ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে ইন আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেসে কিন্তু এটা তোমার জিরো হয়ে যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, কেটে গিয়েছিল। হ্যাঁ, হুট করে একবার কেটে গিয়েছিল। দাঁড়া, আমি এটা এ করে দিই, জয়েন করে দিই। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে দেখো, এই যে বললাম যে ইউটা যেহেতু একটা পিওর সাবস্টেন্সের জন্য যে ফাংশন অফ টেম্পারেচার এন্ড ভলিউম, ডিউটা কি ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ডিটি প্লাস ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট ভি ডিভি। এবার আইসোথার্মাল প্রসেসের জন্য কি হবে, ডিটি যেহেতু জিরো, তাহলে এই পার্টটা তোমার জিরো হয়ে গেল। এই পার্টটা জিরো হয়ে গিয়ে পড়ে থাকবে কত, ডিউ ইকুয়াল টু ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট ভি ডিভি। সেটা আমি এখানে লিখেছি, ঠিক আছে? দেখো, তাহলে ডিউটা হয়ে গেল ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট ডিভি। এবারে আইসোথার্মাল এক্সপানশন অফ লিকুইড যখন তুমি করছো, এবারে কি হচ্ছে, এই এই যে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জিটা, সেটা কি হচ্ছে না, তুমি যে ওয়ার্কটাকে করছো তার একটা কোয়েসিভ ফোর্স আছে। হ্যাঁ, কোয়েসিভ ফোর্সের এগেনস্টে তোমাকে তো সরাতে হচ্ছে। এক্সপানশন যদি করা হয়, তাহলে মলিকুলগুলো একে অপরকে অ্যাট্রাক্ট করছে, যেটা যে কোয়েসিভ ফোর্স, তার এগেনস্টে তোমাকে একটা ওয়ার্ক দিতে হচ্ছে, এবং সেই ওয়ার্কটাকে তুমি নাম দিচ্ছ কত, পি ইন্টারনাল ইন্টু ডিভি। মানে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম বলে সেটা পজিটিভ, এবং সেটা হচ্ছে পি ইন্টারনাল ইন্টু ডিভি। তো সেইখান থেকে ইন্টারনাল প্রেশার পাই বা পি ইন্টারনাল যেভাবে তুমি লেখো না কেন, সেটা হয়ে গেল কত, ডিভি টিভি কেটে গেল, ডেল ইউ বাই ডেল ভি এর কনস্ট্যান্ট কি হল। আর এবারে যদি কোনো একটা লিকুইড সে ভ্যান ডের ওয়ালস ইকুয়েশন অফ স্টেট ওবে করে, বা কোনো একটা নন আইডিয়াল গ্যাস যদি ভ্যান ডের ওয়ালস ইকুয়েশন অফ স্টেট ওবে করে, তার জন্য পি সমান কত পাবে, এনআরটি বাই ভি মাইনাস এনপি মাইনাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। সেখান থেকে ডেল পি বাই ডেল টি এর কনস্ট্যান্ট ভি হলো কত, এনআর বাই ভি মাইনাস এনবি। আর ফ্রম থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট, ডেল ইউ বাই ডেল পি এর কনস্ট্যান্ট টি কি হয় না, টি ইন্টু ডেল পি বাই ডেল টি এর কনস্ট্যান্ট ভি মাইনাস পি হয়, এটা তুমি জানো। এবার এখান থেকে ডেল পি বাই ডেল টি এর কনস্ট্যান্ট ভি তুমি বসিয়ে দিলে, বসিয়ে দিলে কি হচ্ছে, এটা এনআরটি বাই এনআরটি বাই ভি মাইনাস এন বি মাইনাস পি হয়ে যাচ্ছে, এটা এন স্কোয়ার বাই ভি স্কোয়ার হয়ে যাচ্ছে, বা এ বাই ভি বার স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে ইন্টারনাল প্রেশারটা কি তুমি বুঝলে? সেই ইন্টারনাল প্রেশারটা হচ্ছে ডেল ইউ বাই ডেল ভি এর কনস্ট্যান্ট টি, আর ভ্যান ডের ওয়ালস গ্যাসের জন্য ইন্টারনাল প্রেশারের এক্সপ্রেশনটা তুমি বের করে ফেলতে পারবে। আচ্ছা, এবারে যেহেতু ভেপার প্রেশারটা আমাদের আছে, তাহলে ভেপার প্রেশার নিয়ে দু চারটে কথাবার্তা বলার দরকার। দেখো, ভেপার প্রেশারটা হচ্ছে যেটা আমরা যখন কলিগেটিভ প্রপার্টিজ বা বাইনারি সলিউশন ইত্যাদি আলোচনা করেছি, সেখানে ভেপার প্রেশার নিয়ে অলরেডি কথাবার্তা বলা হয়েছে বলে সেইটা নিয়ে আর ডিটেলে খুব বেশি কথাবার্তা বলার দরকার পড়ছে না, কারণ এটা আমাদের অলরেডি করা আছে। ভেপার প্রেশার এবং সেক্ষেত্রে ক্ল্যাপেরন এবং প্রসেস ক্ল্যাপেরন ইকুয়েশনের যে ডিসকাশনটা আর কি, সেটা দেখো, এটা লিকুইডের প্রপার্টি সার্টেনলি, এবং এটা আমরা রাউস ল ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, মানে পিওর কম্পাউন্ডের ফেজ ট্রানজিশন ইত্যাদি কনটেক্সটে একদম খুব এক্সটেন্সিভলি ডিসকাস করেছি। এমনিতে কি হয়, এখানে একটু বলতে হয়েছে, তার কারণটা হচ্ছে তোমার সেমিস্টার 4-এ তোমার ফেজ ইকুইলিব্রিয়াম থাকে, কলিগেটিভ প্রপার্টিজ থাকে, ভেপার প্রেশার থাকে। এবার অনেক সময় দেখা যায় সেমিস্টার 1-এ বা সেমিস্টার 2-তে তোমার সারফেস টেনশন রইল।
তখন আবার ওই মানে ক্ল্যাপেরান ইকুয়েশন, ক্লসিয়াস-ক্ল্যাপেরান ইকুয়েশন এইগুলো একটুখানি আবার নতুন করে বলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এইটা এখানে নতুন করে তোমার বলার কিছু নাই, এগুলো তুমি অলরেডি জানো আর কি। মানে এই যে ভেপার প্রেসার, সেখান থেকে ক্ল্যাপেরান ইকুয়েশন, ক্লসিয়াস-ক্ল্যাপেরান ইকুয়েশন, এই ডিটেলসটা তোমার যেহেতু জানা আছে, এইটাকে নিয়ে আমি আর সময় নষ্ট করছি। আচ্ছা, এবারে চলে আসি তোমার নর্মাল সারফেস টেনশন বা সারফেস এনার্জি এখানে। আচ্ছা, সারফেস টেনশন জিনিসটা কি দেখো, সারফেস টেনশন ইজ এ প্রপার্টি অফ এ লিকুইড ডিউ টু হুইচ it behaves like a stretch membrane to stretch membrane and tends to contract to the smallest possible area. সারফেস টেনশন সেটাকে ডিফাইন করবে কি দিয়ে না, ফোর্স পার ইউনিট লেন্থ এটা দিয়ে। তার এসআই ইউনিট হচ্ছে নিউটন পার মিটার, আর সিজিএস ইউনিট হচ্ছে ডাইন পার সেন্টিমিটার, আর ডাইমেনশন সার্টেনলি হচ্ছে এম টি টু দি পাওয়ার -2। মানে ব্যাপারটা কিরকম হচ্ছে না, তোমার এই যে কোন একটা লিকুইডের যে সারফেসটা সেটা একটা টান টান পর্দার মতো বা টান টান চাদরের মতো। হ্যাঁ, তুমি কিন্তু সেখানে কোনো একটা পেনিট্রেশন তৈরি করতে চাও, তাহলে তারা কি করবে, তাদেরকে ওই ওই দুটো যে পার্ট তাদেরকে আবার একসাথে আবার আটকে রাখার জন্য একটা ফোর্স কাজ করবে, সেটাই বেসিক্যালি সারফেস টেনশন। এবং এর জন্য যেটা হয় যে কোনো একটা পার্টিকুলার লিকুইড সে স্মলেস্ট পসিবল এরিয়ায় থাকতে চায়। তোমরা পরে আমরা দেখাবো যে কোনো একটা লিকুইড ড্রপস সে বেসিক্যালি স্ফেরিক্যাল শেপ হতে চায় যদি গ্র্যাভিটেশন না থাকে, স্ফেরিক্যাল শেপ হতে চায়, কারণ কোনো একটা গিভেন ভলিউম যদি তুমি নাও তাহলে স্ফেরিক্যাল হলে তার সারফেস এরিয়াটা মিনিমাম হয়। সারফেস টেনশন একটা প্রপার্টি যার জন্য কোনো একটা লিকুইড মিনিমাম সারফেস এরিয়ার মধ্যে থাকতে চায় বা স্মলেস্ট সারফেস এরিয়ার মধ্যে থাকতে চায়। এটাকে তুমি ম্যাথামেটিক্যালি ডিফাইন করবে ফোর্স পার ইউনিট লেন্থ দিয়ে। আর তোমার সারফেস এনার্জি আর সারফেস টেনশন দুটো একই রকমের জিনিস। সারফেস টেনশন যখন তুমি বলো ফোর্স পার ইউনিট লেন্থ, এবারে তার উপর নিচে যদি তুমি এরিয়া দিয়ে গুণ করে দাও তাহলে কি হবে, ফোর্সকে যদি তুমি সরি উপর নিচে যদি আমি লেন্থ দিয়ে গুণ করে দাও তাহলে কি হবে, ফোর্সকে ডিস্টেন্স বা লেন্থ দিয়ে গুণ করলে সেটা ওয়ার্ক হয়ে যায়, আর নিচে এলকে আর একটা এল দিয়ে আর একটা লেন্থ দিয়ে গুণ করলে তোমার বেসিক্যালি এরিয়া হয়ে যায়। তার মানে বেসিক্যালি একটা ইউনিট সারফেস এরিয়া তৈরি করার জন্য তোমাকে যে ওয়ার্কটাকে দিতে হচ্ছে সেটাকে বলা হচ্ছে সারফেস এনার্জি। দ্য ওয়ার্ক রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য সারফেস এরিয়া বাই ইউনিট ইজ কল দ্য সারফেস এনার্জি। তাহলে এবারে দ্য রিলেশন বিটুইন সারফেস টেনশন আর সারফেস এনার্জি কি না, তোমার দেখো এই যেটা হচ্ছে এই যে এনার্জি চেঞ্জটা যেটা সেটা ডব্লিউ, এইটা সেটা হচ্ছে সারফেস টেনশন ইন্টু তোমার এরিয়া, এরকম মানে টোটাল সরি মানে 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 আচ্ছা এটা তো আলাদা কথা, মানে যেটা সারফেস টেনশন এবং সারফেস এনার্জি বেসিক্যালি নিউমেরিক্যাল এবং ডাইমেনশনালি পেরে একই। টোটাল এনার্জি যখন তুমি ক্যালকুলেট করবে সেটাকে সারফেস টেনশনকে কতখানি এরিয়া সেটা দিয়ে গুণ করলে তুমি টোটাল এনার্জিটা পাবে। এখানে ডেল্টা ই ইজ দ্য টোটাল এরিয়া অফ দ্য নিউ সারফেস ক্রিয়েটেড। The dimension of surface energy, surface tension is same, that is m t to the power -2. Surface tension and surface energy are essentially the same quantity. ঠিক আছে? আচ্ছা, এবারে তুমি এই মলিকুলার ইন্টারপ্রিটেশন অফ সারফেস টেনশন, হ্যাঁ সেটা তোমার ক্ষেত্রে তুমি বুঝতে হবে। দেখো, ধরো তুমি একটা লিকুইড কনসিডার করছো যে একটা ক্লিন সারফেস আছে, একটা মলিকুল কনসিডার করছো যেটা বাল্কে আছে। তাহলে বাল্কের একটা মলিকুল তাকে কি করছে, আশপাশের মলিকুলগুলো অ্যাট্রাক্ট করছে। এবারে বাল্কে যদি মলিকুলটা থাকে তাহলে ডান দিকে যতখানি ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছে বাঁ দিকেও ততটা, উপরে যতটা নিচেও ততটা, সামনে কতটা পিছনেও ততটা, অর্থাৎ সমস্ত দিক থেকে ইকুয়াল ফোর্স দিয়ে অ্যাট্রাক্টেড হচ্ছে বলে ওভারঅল নেট ফোর্স এই পার্টিকেলটার উপরে কিন্তু জিরো বা এই মলিকুলটার উপরে জিরো হচ্ছে। আর উল্টো দিকে তুমি যদি একটা মলিকুল সারফেসে আছে সেটা তুমি কনসিডার করো, দেখা যাচ্ছে এই সারফেসের মলিকুলগুলোর নিচের দিকে আছে লিকুইড ফেজের মলিকুল আর উপরে আছে ভেপার ফেজের মলিকুল। এবার ভেপার ফেজের মলিকুলের সংখ্যা কম্পারেটিভলি অনেক কম আছে দ্যান দ্য লিকুইড ফেজ। সেখানে লিকুইড ফেজের মলিকুলটা সারফেসের মলিকুলটাকে নিচের দিকে দারুণভাবে অ্যাট্রাক্ট করছে, আর ভেপার ফেজের মলিকুলটা এই সারফেসের মলিকুলটা উপরের দিকে অ্যাট্রাক্ট করছে, কিন্তু লিকুইডের দিক থেকে অ্যাট্রাকশনটা বেশি বলে সে একটা কি হচ্ছে নেট ডাউনওয়ার্ড ফিল করছে, নেট ডাউনওয়ার্ড ফোর্সে ফিল করছে। আর এবারে তাহলে আমি একটা বাল্ক থেকে একটা মলিকুলকে নিয়ে গিয়ে যদি সারফেসে নিয়ে যাই, তাহলে যেহেতু ডাউনওয়ার্ড একটা ফোর্স কাজ করে তাহলে তোমাকে কিছুটা ওয়ার্ক করতে হবে। তাহলে প্রত্যেকটা মলিকুলকে বাল্ক থেকে তুমি যখন সারফেসে নিয়ে গিয়ে সারফেসটাকে ক্রিয়েট করার চেষ্টা করছো, তোমাকে কিছু ওয়ার্ক করতে হচ্ছে। এবার এইরকম ইউনিট সারফেস এরিয়া তৈরি করার জন্য তোমাকে যতটা ওয়ার্ক করতে হলো সেটাই বেসিক্যালি সারফেস টেনশন বা সারফেস এনার্জি, গামাটা হলো W/Δ A। তাহলে বুঝতে পারলে যে মলিকুলার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে যে বাল্কের মলিকুলটা কোনো আনব্যালেন্স ফোর্স ফিল করছে না বটে, কিন্তু সারফেসের মলিকুলটা সে নেট একটা ডাউনওয়ার্ড ফোর্স ফিল করছে, কারণ উপরে যে ভেপার আছে ভেপারে মলিকুলের সংখ্যা কম, নিচে লিকুইড আছে যেখানে মলিকুলের সংখ্যা বেশি, তাহলে লিকুইডের দিকে বা বাল্কের দিকে বেশি ফোর্স দিয়ে অ্যাট্রাক্টেড হবে বলে একটা নেট ডাউনওয়ার্ড ফোর্স ফিল করবে।
তাতে যেটা হবে, এই যে সারফেস এরিয়াটা মিনিমাম হয়ে যাওয়ার চেষ্টা করবে। আবার উল্টো দিকে বাল্ব থেকে কিছু মলিকুলকে সারফেসে নিয়ে গিয়ে যদি আমি সারফেস এরিয়াটাকে বাড়ানোর চেষ্টা করি, তাহলে সাডেনলি আমাকে একটা ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম করতে হবে, এবং সেই ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম ডিভাইডেড বাই টোটাল কতখানি এরিয়া তৈরি করলে এই যে রেশিওটা, সেটাই বেসিক্যালি সারফেস এনার্জি বা সারফেস টেনশন। দিস ইজ দ্য মলিকুলার ইন্টারপ্রিটেশন অফ সারফেস টেনশন। ঠিক আছে? কোনো অসুবিধা আছে বুঝতে এটা? ঠিক আছে? আচ্ছা, দেখো এবারে যেটা ইম্পর্টেন্ট, যে কোনো একটা নিউমেরিক্যাল প্রবলেম করব, যে কোনো একটা গিভেন ভলিউমের জন্য মিনিমাম সারফেস এরিয়া হয় হচ্ছে তোমার স্ফিয়ারে। ফর এ গিভেন ভলিউম এরিয়া অফ এ স্ফিয়ার ইজ দ্য মিনিমাম, সারফেস এরিয়া ইজ এ প্রপার্টি ফর হুইচ এ লিকুইড অলওয়েজ ট্রাইজ টু মেনটেন দ্য স্মলেস্ট পসিবল এরিয়া, হেন্স এ লিকুইড ড্রপ ইজ স্ফেরিক্যাল ইন শেপ। তোমাকে 2 নম্বরে কোশ্চেন পড়ে যে কেন লিকুইড ড্রপ স্ফেরিক্যাল শেপটা নিতে চায়, হ্যাঁ, তার কারণটা হচ্ছে এইটা। আচ্ছা, একটা প্রবলেমের কথা বলছি, ফাইন্ড দ্য চেঞ্জ ইন সারফেস এনার্জি when two identical mercury droplets of diameter 1.5 millimeter merge isothermally to form one drop. So find the change in surface energy when two identical mercury droplets of diameter 1.5 millimeter merge isothermally to form one drop. মানে ব্যাপারটা কিরকম দেখো, যে যখন তোমার এই যে দুটো মার্কারি ড্রপলেট, তাদের ডায়ামিটার বলে দেওয়া হয়েছে, তারা যখন একসাথে জুড়ে গিয়ে একটা ড্রপ তৈরি করবে, তখন অ্যাকচুয়ালি সারফেস এরিয়াটা না কমে যাবে। মানে ড্রপের সংখ্যা বাড়লে সারফেস এরিয়া বাড়ে, ড্রপের সংখ্যা কমলে হচ্ছে সারফেস এরিয়াটা তো কমে যায়। মানে ধরে নাও যেটা, যে তোমার যে ফাইনালি যে ড্রপটা তৈরি হলো তার রেডিয়াস যদি R2 হয়ে যায়, হ্যাঁ, তাহলে 4/3π R2 কিউব সেটা হয়ে যাবে কত, 4/3π R1 ইন্টু 2, যেখানে R1টা হচ্ছে ইনিশিয়ালি যে মানে শুরুতে যে ড্রপলেট গুলো ছিল তার রেডিয়াস, আর R2 হচ্ছে ফাইনালি যে ড্রপলেটটা ছিল তার রেডিয়াস। 4/3π R2 কিউব হয়ে যাচ্ছে 2 ইন্টু 4/3π R1 তার কিউব। সেখান থেকে R2টা বেরোলো কত, এখান থেকে 2 টু দি পাওয়ার 1 তার ইন্টু R1। এবার R1 এর জায়গায় তুমি ডায়ামিটারটা বলে দিয়েছে কত, 1.5, কোথায় গেল, 1.5 মিলিমিটার হচ্ছে ডায়ামিটারটা, তার রেডিয়াস হচ্ছে 1.5 মিলিমিটার বাই 2। সেখান থেকে দেখো তুমি যেটা এটা পেলে 0.0945 একবার সেন্টিমিটার হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা সেন্টিমিটার হয়ে যাচ্ছে, আমি সেন্টিমিটারে করে দিচ্ছি আর কি, মিলিমিটার না করে সেন্টিমিটারে করে দিচ্ছি ফাইনালি রেডিয়াসটা। তা চেঞ্জ ইন সারফেস এনার্জি কত হবে, সারফেস টেনশনকে তোমার এরিয়ার যে ডিফারেন্সটা হলো সেইটা, ফাইনাল এরিয়াটা হলো 4π R2 স্কোয়ার, ইনিশিয়ালি এরিয়াটা ছিল 2 ইন্টু 4π R1 স্কোয়ার। এটা তুমি করলে করে আলটিমেটলি দেখো চেঞ্জ ইন সারফেস এনার্জি -14.28 R। এখানে মাইনাস হলো তার কারণটা হচ্ছে যে তুমি যখন দুটো ড্রপ মিলে একটা ড্রপ তৈরি করছো, তখন অ্যাকচুয়ালি সারফেস এরিয়াটা কমছে বলে তোমার চেঞ্জ ইন এনার্জিটা তুমি পেয়ে যাচ্ছে -14.28 R। সিজিএসে করা হয়েছে। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে নিউমেরিক্যাল প্রবলেম তোমাকে করতে হবে। আর একটা নিউমেরিক্যাল প্রবলেম করছি, দেখো, এ ড্রপ অফ ওয়াটার 1 মিলিমিটার ইন ডায়ামিটার ইজ ব্রোকেন আপ ইন্টু মিলিয়ন অফ ড্রপলেটস। এখন একটা ড্রপ ভেঙে গিয়ে 1 লক্ষ, মিলিয়ন 10 লক্ষ তোমার ড্রপলেটস তৈরি হয়েছে, অল অফ দ্য সেম সাইজ। ক্যালকুলেট দ্য ওয়ার্ক এক্সপেন্ডেড ইন দ্য প্রসেস। এই প্রসেস থেকে কতখানি ওয়ার্ক তোমার এক্সপেন্ডেড হচ্ছে। তাহলে দেখো, তাহলে ইনিশিয়ালি যদি রেডিয়াসটা R1 হয়, ফাইনাল এরিয়া যদি R2 হয়ে যায়, তাহলে 4/3π R2 কিউব ইন্টু 10⁶। দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 4/3π R1 কিউব, কারণ ইনিশিয়াল ভলিউম ফাইনাল ভলিউম তো সমান হবে। ইনিশিয়ালি ভলিউম এটা, ফাইনালি ভলিউমটা হচ্ছে 4/3πR2 কিউব ইন্টু 10⁶। সেখান থেকে তুমি R2টাকে বের করে নিলে, এখান থেকে R2টাকে বের করে নিলে, সেটা বেরোলো 0.0005 সেন্টিমিটার। ওয়ার্ক এক্সপেন্ডেড যেটা, সেটা হবে কি গামা ইন্টু ফাইনাল এরিয়া মাইনাস ইনিশিয়াল এরিয়া, মানে 10⁶ ইন্টু 4πR2 স্কোয়ার মাইনাস 4πR1 স্কোয়ার। তাহলে এই R1 R2 এই ডেটাগুলোকে তুমি বসাবে, বসিয়ে উত্তরটা হয়ে যাচ্ছে কত, 2.238,192 ইন্টু 10⁻⁻5 জুল। তুমি অ্যাপ্রক্সিমেট করে 2.24 এর হওয়াটা করে নেবে আর এটা। মানে এই পার্টিকুলার কেসে একটা ড্রপ থেকে যদি একাধিক ড্রপ তৈরি হচ্ছে, সারফেস এরিয়া প্রচুর বেড়ে যাচ্ছে, সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে বলে তোমার বেসিক্যালি ওয়ার্ক তোমার অ্যাকচুয়ালি দিতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আসি সারফেস টেনশনটাকে মোর জেনারেল টার্ম হচ্ছে ইন্টারফেসিয়াল টেনশন বা ইন্টারফেসিয়াল এনার্জি। আমি যখন সারফেস এনার্জি বা সারফেস টেনশন বলছি, তখন সবসময় মাথায় থাকছে একটা লিকুইড আর একটা ভেপার, তাদের মধ্যেকার সারফেস। তাহলে লিকুইড এবং ভেপার বেসিক্যালি দুটো ইমিসিবল ফেজ, তাদের যে বাউন্ডারিটা সেটাই বেসিক্যালি সারফেস বলে তুমি বলছো। আর এবার দুটো ইমিসিবল লিকুইড, তাদেরও তো একটা থাকতে পারে, দুটো ইমিসিবল লিকুইড বা একটা সলিড একটা লিকুইড বা একটা সলিড একটা গ্যাস, সেখানে দুটো ফেজের মধ্যে একটা বাউন্ডারি আছে, সেই বাউন্ডারিগুলোকে বলবো তুমি ইন্টারফেস।
তা সেই ইন্টারফেসেও কিন্তু একই রকমের কিছু টেনশন কাজ করবে, যেটা বেসিক্যালি তোমার ইন্টারফেসিয়াল টেনশন বা ইন্টারফেসিয়াল এনার্জি। The boundary between the two phases is called the interface. Surface usually implies the interface between the liquid and vapor phase. Interface may arise between solid and liquid, solid and vapor, liquid and vapor, or in between two immiscible liquids. Consequently, we may get interfacial tension and interfacial energy. The work that has to be done on the system to create unit interfacial area between two phases alpha and beta is called the interfacial energy. তো যেমন সারফেস এনার্জি ছিল, যেখানে লিকুইড এবং ভেপার তাদের মধ্যে যে সারফেসটা বা ইন্টারফেসটা সেইটা তোমার ইউনিট সারফেস এরিয়া তৈরি করার জন্য যে ওয়ার্কটা করতে হচ্ছে সেটা যেমন তোমার সারফেস এনার্জি ছিল, এবং সেটাই নিউমেরিক্যালি সারফেস টেনশনের সঙ্গে সমান। এখানে তোমার যেটা হচ্ছে একটা রকম ইন্টারফেস তৈরি করবো ইউনিট এরিয়া, তার জন্য তোমাকে যে ওয়ার্কটা দিতে হচ্ছে সেটাই বেসিক্যালি সারফেস ইন্টারফেশিয়াল এনার্জি হয়ে যাচ্ছে। আর ইন্টারফেশিয়াল এনার্জি ইন্টারফেশিয়াল টেনশন বেসিক্যালি একই কোয়ান্টিটি হয়ে যাচ্ছে। This is equal to the interfacial tension between alpha phase and beta phase. This is represented gamma alpha beta. দেখো গামা আলফা বিটা মানে আলফা ফেজ এবং বিটা ফেজের মধ্যে তোমার যে ইন্টারফেশিয়াল টেনশনটা সেটা হচ্ছে গামা আলফা বিটা। আর যখন তুমি সারফেস টেনশনের কথা বলবে, আলফাটা ধরো লিকুইড স্টেট আর বিটা হচ্ছে ভেপার ফেজ হয়ে যাবে, সেটাই তোমার নর্মাল সারফেস টেনশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে লিকুইড ভেপার ইন্টারফেজের মধ্যে যে ইন্টারফেশিয়াল টেনশনটা সেটাই হচ্ছে সারফেস টেনশন, বা ইন্টারফেশিয়াল এনার্জিটা হচ্ছে তোমার সারফেস এনার্জি। আর তার মানে সারফেস টেনশন বা সারফেস এনার্জি সেটার আরো জেনারেলাইজ ভার্সন হচ্ছে ইন্টারফেশিয়াল টেনশন বা ইন্টারফেশিয়াল এনার্জি। ঠিক আছে, আচ্ছা এবারে চলে এসো কন্ট্যাক্ট অ্যাঙ্গেল। আচ্ছা কন্ট্যাক্ট অ্যাঙ্গেল এই ছবিগুলো দেখো তাহলে তুমি বুঝতে পারবে। ধরো তুমি একটা সলিড কনসিডার করলে, সেখানে একটা লিকুইড ড্রপ তুমি দিয়েছো, সেটা হতে পারে মার্কারি, হতে পারে জল, হতে পারে একটা ধরো কাঁচের তৈরি একটা তুমি সারফেস নিয়েছো, সেখানে তুমি একটা লিকুইড ড্রপ দিলে লিকুইড ড্রপটা এরকম একটা শেপ পাবে। এবারে এই লিকুইড এবং সলিড যে পয়েন্টে কাট করছে সেই পয়েন্টে তুমি একটা ট্যানজেন্ট টানো। এখানে দেখো ছবিতে যে লিকুইড এবং সলিড যে পয়েন্টে কাট করছে সেই পয়েন্টটাকে তুমি ট্যানজেন্ট টানো। তো সেই ট্যানজেন্টটা এই সলিড সারফেসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে ইনসাইড দ্য লিকুইড, সেটাই হচ্ছে তোমার কন্ট্যাক্ট অ্যাঙ্গেল। জল যদি গ্লাসের উপরে রাখো তুমি কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা পাবে লেস দ্যান 90 ডিগ্রি। আবার যদি মার্কারি তুমি কাঁচের উপরে রাখো তাহলে দেখবে এটা এরকম প্রায় গোল টাইপের হয়ে যায়। গোল টাইপের হয়ে গেলে তুমি যখন এই কন্ট্যাক্ট অ্যাঙ্গেল যেটা এই কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটাকে পাওয়ার জন্য এই লিকুইড এবং সলিড যে পয়েন্টে মিট করেছে সেখানে তুমি একটা ট্যানজেন্ট টানো। এবারে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সলিড এবং এই ট্যানজেন্টের মধ্যে ইন বিটুইন দ্য লিকুইড, সেটা হয়ে যাচ্ছে তোমার কন্ট্যাক্ট অ্যাঙ্গেল। হ্যাঁ, তাহলে ইফ এ লিকুইড এল রেস্ট অন এ সলিড and comes to equilibrium, then the angle between the solid and the tangent to the liquid surface measured within the liquid is called the angle of contact between the liquid and the solid, এবং সেটাকে থিটা দিয়ে তুমি এক্সপ্রেস করছো। আচ্ছা এবারে এই কনটেক্সটে একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন আছে একেবারে ইয়াং ইকুয়েশন। তা ইয়াং ইকুয়েশনটা কি একটু ভালো করে দেখো, এবং সেখান থেকে তুমি কন্ডিশন অফ স্প্রেডিং বা কন্ডিশন অফ ওয়েটিং কন্ডিশন ফর ওয়েটিং বা কন্ডিশন অফ স্প্রেডিং অফ এ লিকুইড অন দ্য সলিড সারফেস সেটা তুমি বুঝতে পারবে। দেখো এই ধরো তুমি একটা সলিড আছে, সেখানে একটা লিকুইড আছে, সেখানে কত রকমের ফোর্স কাজ করছে দেখো। একটা হচ্ছে যে তোমার এখানে এই গ্যাসের সঙ্গে সলিডের একটা সারফেস আছে এবং তার ট্যানজেন্সিয়ালি একটা তোমার সারফেস টেনশন কাজ করছে গামা এসজি। আচ্ছা এবারে এই পয়েন্টে তোমার এই গ্যাস ফেজ এবং লিকুইড ফেজের একটা কন্ট্যাক্ট, সেখানে একটা সারফেস টেনশন কাজ করছে বা ইন্টারফেশিয়াল টেনশন কাজ করছে বিটুইন দ্য লিকুইড অ্যান্ড গ্যাস, সেটা হচ্ছে গামা এলজি। আবার এই পার্টিকুলার পয়েন্টে দেখো এই লিকুইড এবং সলিড তারা কিন্তু কন্ট্যাক্টে আছে, তাহলে এই পয়েন্টের ডান দিকে একটা ফোর্স কাজ করছে যেটা হচ্ছে গামা এসএল, সলিড লিকুইড ইন্টারফেশিয়াল টেনশন এটা। আচ্ছা এবারে এই পার্টিকুলার পয়েন্টটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে এই পার্টিকুলার পয়েন্টে কি হচ্ছে, বাঁ দিকে ফোর্স ডান দিকে ফোর্স সমান হবে। বাঁ দিকে ফোর্স হচ্ছে গামা এসজি, ডান দিকে ফোর্সটা কি হচ্ছে গামা এসএল যেমন আছে তার সঙ্গে গামা এলজি কস্টিটা। সেক্ষেত্রে তুমি কস্টিটা বের করে ফেললে গামা এসজি মাইনাস গামা এসএল বাই গামা এলজি। এটা এই যে ইকুয়েশন তাকে বলে ইয়াং ইকুয়েশন। তাহলে এই ইয়াং ইকুয়েশন এই ব্যালেন্সিংটা হচ্ছে বলে কস্টিটা বা কন্ট্যাক্ট অ্যাঙ্গেলে একটা ফিক্সড ভ্যালু আছে। আর এবারে দেখো যদি এরকম হতো যে গামা এসজিটা ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দেন গামা এসএল, গামা এসজিটা গ্রেটার দেন গামা এসএল, অর্থাৎ এই পয়েন্ট থেকে এদিকে ফোর্সটা বেশি এদিকে ফোর্সটা কম, এটা গামা এসজি গ্রেটার দেন গামা এসএল যদি এরকম হতো। ঠিক আছে, এই যে গামা এসজি যদি গ্রেটার দেন গামা এসএল হতো, কস থিটাটা কত হতো, কস থিটাটা হচ্ছে তোমার পজিটিভ হতো।
তো কস থিটা পজিটিভ হলে থিটার ভ্যালু কত, লেস দ্যান 90 ডিগ্রি হবে, কারণ 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত হচ্ছে কস থিটা তোমার পজিটিভ, আর 90 থেকে 180 পর্যন্ত নেগেটিভ। তবে যদি গামা এসএলটা গ্রেটার দেন গামা এসজি হয়, কস থিটাটা পজিটিভ, অর্থাৎ থিটাটা হচ্ছে লেস দেন 90 ডিগ্রি হবে। এবারে দেখো এই গামা এসএলটা যদি গ্রেটার দেন গামা এসজিটা যদি গ্রেটার দেন গামা এসএল হয়, তাহলে কি হবে, এদিকে ফোর্সটা বেশি, মানে এদিকে ফোর্সটা বেশি, মানে বেসিক্যালি এই যে লিকুইডটা সেটা এদিকে যাওয়ার চেষ্টা করবে, তার মানে কি হচ্ছে, দেখো স্প্রেড করে যাচ্ছে, বা তোমার এই লিকুইডটা সলিড সারফেসটাকে তোমার ভেজাচ্ছে। আবার উল্টো দিকে দেখো যে যদি এরকম হতো গামা এসএলটা গ্রেটার দেন গামা এসজি, তাহলে কস থিটাটা নেগেটিভ বেরোতো, থিটাটা হচ্ছে 90 থেকে 180 ডিগ্রি বেরোতো, হ্যাঁ, বা গ্রেটার দেন 90 ডিগ্রি বেরোতো, তখন কিন্তু স্প্রেড করতো না। কারণটা কি, গামা এসজির তুলনায় গামা এসএল যদি বেশি হয়, এই পয়েন্টটা এই দিকে টানছে, এই পয়েন্টটা কিন্তু এদিকে টানে, কি হবে, এরা ছড়িয়ে যাওয়ার বদলে গুটিয়ে যাওয়ার চেষ্টা করবে। দেখো এই পার্টিকুলার কেসে জল এবং গ্লাস ছড়িয়ে যাচ্ছে, কিন্তু মার্কারি আর গ্লাস যখন করছে তখন গুটিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো তখন কস থিটাটা হয়ে যাবে তোমার, যেহেতু গামা এসিটা লেস দেন গামা এসএল, কস থিটাটা নেগেটিভ হয়ে যাবে এবং থিটাটা হচ্ছে তোমার অবসিউস অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, বা ভেটেকের 90 ডিগ্রি তোমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল, সেখানে লিকুইডের স্প্রেডিং বা লিকুইডের স্প্রেডিং অন সলিড সারফেস, বা কোনো একটা লিকুইড একটা সলিড সারফেস হয়ে যাবে কিনা, তার জন্য ইয়াং ইকুয়েশন করে সেইখান থেকে আমি এক্সপ্লেনেশনটা দিলাম। সেটা তোমার কাছে পরিষ্কার তো, কোনো অসুবিধা নেই? আচ্ছা আচ্ছা, আর একটা ছবি এখানে দেখো আঁকা আছে, যে যখন তুমি একটা ক্যাপিলারির মধ্যে কোনো একটা লিকুইড দেবে, কাঁচের ক্যাপিলারির মধ্যে জল নিলে এরকম দেখতে হয়, আর কাঁচের ক্যাপিলারির মধ্যে মার্কারি নিলে এরকম দেখতে হয়। তো এই পার্টিকুলার কেসে দেখো কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা লেস দেন 90 ডিগ্রি, এক্ষেত্রে কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা মোর দেন 90 ডিগ্রি। আর যখন লেস দেন 90 ডিগ্রি, এই পার্টিকুলার কেসে ক্যাপিলারি রাইজ হবে, এই পার্টিকুলার কেসে ক্যাপিলারি ডিপ্রেশন হবে। এটা কি করে সেটা আমরা পরে আসছি। আচ্ছা, এই যে যে কন্ডিশনগুলোর কথা বলা হচ্ছে, সেই কন্ডিশনগুলো এখানে দেখো অলরেডি, মানে যে কথাগুলো বললাম সেই কথাগুলো অলরেডি তোমার আছে। তো দেখো এই পার্টিকুলার কেসে এই যখন, মানে আমি তো এই প্রথম দুটো তো বললাম, মানে যেটা অলরেডি বলে গেছি, এবং এই ক্যাপিলারি রাইজ ক্যাপিলারি ডিপ্রেশনের ব্যাপারটা দেখো, যে যখন তোমার কাঁচের তৈরি ক্যাপিলারির মধ্যে জল রাখছো, তখন সারফেসটা এখন কনকেভ আপওয়ার্ড, তো কনকেভ যদি আপওয়ার্ড হয়, তাহলে দেখো এইখানে তুমি যখন একটা ট্যানজেন্ট, তার সেই অ্যাঙ্গেলটা কন্ট্যাক্ট অ্যাঙ্গেল। তাহলে এবারে এই বরাবর সারফেস টেনশন কাজ করছে, যেহেতু ক্যাপিলারি রেডিয়াস যদি আর হয়, তাহলে 2 পাই আর হচ্ছে টোটাল লেন্থটা, তাই গামা দিয়ে গুণ করলে 2 পাই আর গামা, সেটা বেসিক্যালি এই দুটোর মানে সলিড এবং লিকুইডের যে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট ট্যানজেন্ট বরাবর কাজ করছে। তার ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত হবে, যদি এই অ্যাঙ্গেলে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে এটাও থিটা, সেটা 2 পাই আর গামা কস থিটা। তাহলে এই যে আপওয়ার্ড ফোর্সটা আছে বলেই ক্যাপিলারি রাইজ হচ্ছে। আর উল্টো দিকে যখন কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা তোমার মোর দ্যান 90 ডিগ্রি হয়ে যাবে, তখন কিন্তু দেখা যাবে এই 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 যে লিকুইড এবং সলিডের ট্যানজেন্টটা এই দিকে কাজ করছে বলে সারফেস টেনশনের জন্য যে ফোর্সটা 2 পাই আর গামা, সেটা নিচের দিকে এই দিকে কাজ করছে। আর তার যখন তুমি কম্পোনেন্টটা নেবে, এদিকে একটা কম্পোনেন্ট হবে 2 পাই আর গামা, তার মানে এই দেখো এইটা যদি তোমার থিটা হয়, এটা একটা 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই দিকে যে কম্পোনেন্টটা হয়ে যাবে সেটা হচ্ছে 2 পাই আর গামা কস 180 ডিগ্রি মাইনাস, এই কম্পোনেন্টটা থাকবে, এবং সেটা তোমার ডাউনওয়ার্ড ফোর্সটা কাজ করছে বলে ক্যাপিলারি ডিপ্রেশন হবে। ঠিক আছে, আচ্ছা, এবারে নেক্সট একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলছি, সেটা হচ্ছে ওয়ার্ক অফ অ্যাডেশন, ওয়ার্ক অফ কোহেশন এবং কন্ডিশন অফ স্প্রেডিং। দেখো আমি আগে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে একটা লিকুইডের স্প্রেডিং অন দ্য সলিড সারফেস। এবারে যদি একটা লিকুইডের স্প্রেডিং আর একটা ইমমেসিবল লিকুইডের উপরে আমি দেখি, তখন সিচুয়েশনটা কি হবে। দেখো প্রথমে আমি ওয়ার্ক অফ অ্যাডেশন এবং ওয়ার্ক অফ কোহেশন জিনিসটা ডিফাইন করি। ধরো দুটো ডিফারেন্ট ফেজ আছে, আলফা ফেজ এবং বিটা ফেজ, মাঝে একটা ইন্টারফেজ আছে। ঠিক আছে, এবার আমি কি করলাম, যে এই যে আলফা ফেজ এবং বিটা ফেজ, এদের ইন্টারফেজ বরাবর আমি দুটো পার্টকে দুদিকে সরিয়ে এনে আমি মাঝখানে একটা ভেপার ফেজ তৈরি করছি। তাহলে এদিকে আলফা ফেজ, এখানে ভেপার আছে, এখানে বিটা ফেজ, এখানে ভেপার আছে। তাহলে আগে আলফা এবং বিটা ফেজের মধ্যে একটা ইন্টারফেশিয়াল টেনশন ছিল গামা আলফা বিটা। আর এখন কি হলো, তুমি একটা আলফা ফেজের সঙ্গে ভেপার ফেজ একটা ইন্টারফেস তৈরি করে ফেলেছো, আর বিটা ফেজের সঙ্গে ভেপার ফেজ আর একটা ইন্টারফেস তৈরি করে ফেলেছো। তাহলে এখানে গামা আলফা বিটা ছিল, এটা হচ্ছে গামা আলফা ভি, গামা বিটা ভি। ঠিক আছে, গামা আলফা ভি, গামা বিটা ভি। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো তাহলে যেটা হচ্ছে যে তোমার এই মানে বেসিক্যালি খেয়াল করে দেখো, যে তুমি
এই এদের মধ্যে এই গামা আলফা বিটা মানে এই যে সারফেসটা ছিল বলে এদের মধ্যে সকল একটা সারফেস এনার্জি কাজ করতো, সারফেস টেনশন কাজ করে গামা আলফা বিটা। এবারে এইটা চলে গেল, তারপরে দুটো তৈরি হলো, তাহলে তোমাকে ওয়ার্ক কতটা দিতে হলো? যদি তুমি একটা ইউনিট সারফেস এরিয়া তৈরি করো, মানে এখানেও সারফেস এরিয়া ইউনিট, এখানেও ইউনিট, এখানেও কিন্তু ইউনিট, তাহলে ইউনিট সারফেস এরিয়া তৈরি করতে তোমাকে কতখানি ওয়ার্ক দিতে হলো? গামা আলফা ভি প্লাস গামা বিটা ভি মাইনাস গামা আলফা বিটা। তাহলে এইটাকে বলা হবে ওয়ার্ক অফ অ্যাডিশন, এবং এই ইকুয়েশনটাকে বলা হবে ডুপ্রে ইকুয়েশন। ঠিক আছে, তাহলে ওয়ার্ক অফ অ্যাডিশন কি হচ্ছে? দেখো যে আলফা ফেজ এবং বিটা ফেজ আছে, তাদের মধ্যে একটা ইন্টারফেজ আছে, ধরে না ইন্টারফেজের এরিয়াটা হচ্ছে তোমার ইউনিটি। তাহলে এখানে যে সারফেস টেনশনটা কাজ করছে সেটা হচ্ছে গামা আলফা বিটা। এবারে এই দুটো লিকুইডকে যখন তুমি সরিয়ে মাঝে ভেপার তৈরি করে ফেললে, আলফা ফেজের সঙ্গে ভেপার ফেজের একটা সারফেস তৈরি হচ্ছে গামা আলফা ভি, বিটা ফেজের সঙ্গে ভেপারের একটা সারফেস তৈরি হচ্ছে গামা বিটা ভি। এবারে কি হলো এখানে? দেখো তোমার বেসিক্যালি তোমার লাভ হলো হচ্ছে গামা, মানে তোমাকে ওয়ার্ক দিতে হলো, দুটো সারফেস তৈরি করতে গেলে তোমাকে তো ওয়ার্ক দিতে হয়, তাহলে এটা সারফেস তৈরি করলাম বলে তুমি এই দুটো ওয়ার্ক তুমি দিলে, আর এখানে সারফেসটা চলে গেল, মানে তোমার লাভ হলো কত? গামা আলফা বিটা। তাহলে এই যে ডিফারেন্সটা, এটা হচ্ছে ওয়ার্ক অফ অ্যাডিশন। আর এবারে যদি এরকম সিচুয়েশন হতো যে একটাই ফেজ আলফা ফেজ, তাহলে প্রথমে কোনো ইন্টারফেজ ছিল না, কিন্তু আমি এটাকে দুটো পার্টিশন করে দুটো ভাগে ভাগ করলাম। দেখা দুটো, তুমি আগে কিন্তু কিছু ছিল না, কোনো সারফেসই ইন্টারফেজই এক্সিস্ট করছে না, এখন কিন্তু দুটো ইন্টারফেস তৈরি হয়ে গেল, একটা আলফা ফেজের সঙ্গে ভেপার, একটা আরেকটা আলফা ফেজের সঙ্গে ভেপার। তাহলে তোমাকে ওয়ার্ক যেটা দিতে হলো সেটা হচ্ছে গামা আলফা বি প্লাস গামা আলফা বি, টু গামা আলফা বি, আর তার জন্য তোমার লাভ হয়েছে কত? সেটা হচ্ছে জিরো। তাই যে টু গামা আলফা বি, এইটা হয়ে গেল ওয়ার্ক অফ কোহেশন। তাহলে দুটো ডিফারেন্ট লিকুইড আছে, ইমিসিবল লিকুইড, তাদেরকে সরানোর জন্য, সরিয়ে ইউনিট এরিয়া তৈরি করার জন্য যে ওয়ার্কটা তোমাকে করতে হচ্ছে সেটা ওয়ার্ক অফ অ্যাডিশন। সেটা ডেফিনেশন হচ্ছে ইন্টারফেশিয়াল টেনশন বিটুইন আলফা ফেজ, বিটুইন আলফা অ্যান্ড ভেপার ফেজ, বিটুইন বিটা অ্যান্ড ভেপার ফেজ, মাইনাস ইন্টারফেশিয়াল টেনশন বিটুইন আলফা ফেজ অ্যান্ড বিটা ফেজ। আর ওয়ার্ক অফ কোহেশনটা হয়ে যাচ্ছে টু ইন্টু গামা আলফা ফি, অর্থাৎ টু ইন্টু সারফেস টেনশন অফ দ্য আলফা ফেজ। আর এবারে যেটা ইম্পর্টেন্ট তোমার, যে এই যে স্প্রেড করবে কি করবে না, কোন একটা লিকুইডের উপরে একটা লিকুইড স্প্রেড করবে কি করবে না, সেইটা অ্যাকচুয়ালি নির্ভর করে একটা ইম্পর্টেন্ট কোয়ান্টিটির উপরে, যাকে বলে স্প্রিডিং কোফিশিয়েন্ট। স্প্রিডিং কোফিশিয়েন্ট হচ্ছে ওয়ার্ক অফ অ্যাডিশন মাইনাস ওয়ার্ক অফ কোহেশন। ধরো যদি এরকম আমি বলি যে যে ধরো কোন একটা লিকুইড বিটা সে আলফা ফেজের উপর স্প্রেড করবে কিনা, তাহলে বিটা ফেজটা আলফা ফেজের উপর স্প্রেড করবে কি করবে না, দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে বিটা ফেজ সে নিজের মধ্যে থেকে যেতে চাইছে ওয়ার্ক অফ কোহেশন দিয়ে, আর সে আলফা ফেজের উপর ছড়িয়ে যেতে চাইছে ওয়ার্ক অফ অ্যাডিশন দিয়ে। তাহলে বিটা ফেজটা আলফা ফেজের উপরে স্প্রেড করবে কিনা, একটা আলফা ফেজ আছে আর একটা বিটা ফেজ, মানে বিটা ফেজটা আলফা ফেজের উপর স্প্রেড করবে কি করবে না, সেটা নির্ভর করবে এই স্প্রেডিং কোফিশিয়েন্ট ফাই আলফা বিটার উপরে, যেটা বেসিক্যালি হচ্ছে তোমার এই ওয়ার্ক অফ অ্যাডিশন বিটুইন দ্য আলফা ফেজ বিটা ফেজ মাইনাস ওয়ার্ক অফ কোহেশন অফ বিটা ফেজ। মানে যে স্প্রেড করবে, মানে যার উপরে স্প্রেড করবে সেখান থেকে ওয়ার্ক অফ অ্যাডিশনটা আসবে, আর যে নিজে স্প্রেড করবে সেখান থেকে ওয়ার্ক অফ কোহেশনটা আসবে। তাহলে এখানে বিটা ফেজ আলফা ফেজের উপর স্প্রেড করবে কি করবে না, সেটা নির্ভর করবে স্প্রেডিং কোফিশিয়েন্ট ফাই আলফা বিটার উপরে, সেটা কি না ওয়ার্ক অফ অ্যাডিশন বিটুইন আলফা ফেজ এন্ড বিটা ফেজ মাইনাস ওয়ার্ক অফ কোহেশন অফ বিটা ফেজ। এইটা যদি, এবং এইটা হয় কি, এইটা এইরকম ভাবে ডিফাইন করা যায় যে মাইনাস ডেল জি বাই ডেল এ আলফা বিটা, অর্থাৎ আলফা এবং বিটা ফেজের মধ্যে যদি স্প্রেড করে তাহলে সারফেস এরিয়া বাড়বে। তাহলে দেখো এই সারফেস এরিয়া এই বাড়ছে, ঠিক আছে, এই যে সারফেস এরিয়াটা বাড়ছে। এবারে কি হচ্ছে, কোন একটা স্পন্টিনিয়াস প্রসেসে ডেল্টা জিতে নেগেটিভ, তাহলে ওরা জিনিসটা হয়ে গেল পজিটিভ। অলরেডি মাইনাস ছিল, সারফেস এরিয়া বাড়ছে মানে ডিএটা পজিটিভ, আর ডিজিটা কোন একটা স্পন্টিনিয়াস প্রসেসের জন্য নেগেটিভ, তাহলে ওভারঅল জিনিসটা হয়ে গেল পজিটিভ। তাহলে ফাইটা যদি পজিটিভ হয় তাহলে বিটা ফেজ আলফা ফেজের উপর স্প্রেড করবে, আর ফাইটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে বিটা ফেজ আলফা ফেজের উপর স্প্রেড করবে না। তাহলে ওয়ার্ক অফ অ্যাডিশন, ওয়ার্ক অফ কোহেশন, এবং সেখান থেকে তুমি কন্ডিশন অফ স্প্রেডিং পেলে। তাহলে যেটা হচ্ছে যে স্প্রেডিং কোফিশিয়েন্টটা হচ্ছে ওয়ার্ক অফ অ্যাডিশন বিটুইন আলফা ফেজ এন্ড বিটা ফেজ মাইনাস ওয়ার্ক অফ কোহেশন অফ বিটা ফেজ। যদি এই স্প্রেডিং কোফিশিয়েন্টটা পজিটিভ হয় তাহলে বিটা ফেজ আলফা ফেজের উপরে স্প্রেড করবে, আর যদি স্প্রেডিং কোফিশিয়েন্ট নেগেটিভ হয় তাহলে বিটা ফেজ আলফা ফেজের উপরে স্প্রেড করবে না। বুঝতে পারলে এটা ওয়ার্ক অফ অ্যাডিশন, ওয়ার্ক অফ কোহেশন, এবং একটা লিকুইড আরেকটা লিকুইডের উপরে স্প্রেড করার কন্ডিশনটা কি, ঠিক আছে? বুঝছেন? ঠিক আছে। আচ্ছা দেখো, যদি তোমার বলে যে একটা লিকুইড একটা সলিডের উপর স্প্রেড করবে কিনা, তার কন্ডিশন এখানে এই ইয়াং ইকুয়েশন থেকে করবে। আর যদি তোমায় বলে যে
তোমার কোন একটা লিকুইড আর একটা ইনমিসিবল লিকুইডের উপর স্প্রেড করবে কিনা সেটা ওয়ার্ক অফ অ্যাডেশন ওয়ার্ক অফ কোহেশন দিয়ে তুমি করবে। তো একটা নিউমেরিক্যাল প্রবলেমের কথা বলছি। But at 20 degrees centigrade, the interfacial tension between water and benzene is 35 millinewton per meter. If the surface tension of benzene is 28.85 millinewton per meter and that of water is 72.75 millinewton per meter, calculate the work of addition between water and benzene, the work of cohesion between benzene and that of water, মানে বেঞ্জিনের আলাদা করে ওয়ার্ক অফ কোহেশন আর ওয়াটারের আলাদা করে ওয়ার্ক অফ কোহেশন আর দ্য স্প্রেডিং কোফিশিয়েন্ট অফ বেঞ্জিন অন ওয়াটার, কমেন্ট অন দ্য রেজাল্ট। দেখো ওয়ার্ক অফ অ্যাডিশনের যে ফর্মুলা সেটা হচ্ছে গামা মানে আলফা এবং বিটা ফেজের মধ্যে ওয়ার্ক অফ অ্যাডিশনের ফর্মুলা গামা আলফা ভি প্লাস গামা বিটা ভি মানে গামা আলফা বিটা। আমাদের পার্টিকুলার ক্ষেত্রে আলফা এবং বিটা ফেজ কি একটা ওয়াটার একটা হচ্ছে বেঞ্জিন, তাহলে ওয়াটারের সারফেস টেনশন বেঞ্জিনের সারফেস টেনশন মাইনাস হচ্ছে ওয়াটার এবং বেঞ্জিনের মধ্যে ইন্টারফেসিয়াল টেনশন, তাহলে এটা প্লাস এটা মাইনাস হচ্ছে এটা, মানে যে 72.75 হচ্ছে জলের সারফেস টেনশন, 28.85 হচ্ছে বেঞ্জিনের সারফেস টেনশন মাইনাস জল এবং বেঞ্জিনের ইন্টারফেসিয়াল টেনশন 35, সেখান থেকে তুমি ওয়ার্ক অফ অ্যাডিশনটাকে বের করবে। আর এবারে ওয়ার্ক অফ কোহেশন অফ ওয়াটার যদি তুমি কনসিডার করে 2 ইন্টু সারফেস টেনশন অফ ওয়াটার, সেটা বের করলাম। ওয়ার্ক অফ কোহেশন ফর বেঞ্জিন তুমি তোমার আলাদা করে বের করলে। আচ্ছা এবারে এটা আলফা হয়ে গেছে, এটা ফাই হয়। যে স্প্রেডিং কোফিশিয়েন্ট ফাইটা সেটা কি হচ্ছে, ফাইটা হচ্ছে তোমার ওয়ার্ক অফ অ্যাডিশন বিটুইন আলফা ফেজ এন্ড বিটা ফেজ মাইনাস ওয়ার্ক অফ কোহেশন অফ বেঞ্জিন, মানে বেঞ্জিন জলের উপরে স্প্রেড করবে কিনা সেটা আমি দেখতে চাইছি আর কি। স্প্রেডিং কোফিশিয়েন্ট অফ বেঞ্জিন অন ওয়াটার, ঠিক আছে, স্প্রেডিং কোফিশিয়েন্ট অফ বেঞ্জিন অন ওয়াটার, জলের উপরে তুমি বেঞ্জিনটাকে দিচ্ছ, সেখানে তুমি ওয়ার্ক অফ কোহেশন অফ বেঞ্জিন তুমি বাদ দিতে, মানে যে স্প্রেড করবে আর কি, হ্যাঁ তার ওয়ার্ক অফ কোহেশনটা তোমাকে বাদ দিতে হবে। তাহলে এটা হলো, সেটা হচ্ছে 8.9 মিলিমিটার মিটার ইনভার্স হলো, যেটা গ্রেটার দ্যান 0, তার মানে বেঞ্জিন জলের উপরে স্প্রেড করবে, ঠিক আছে, বেঞ্জিন জলের উপরে স্প্রেড করবে, ঠিক আছে। তাহলে এইরকম নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু খুব পপুলার পড়ে, বুঝতে পেরেছো? আচ্ছা একই টাইপের দুটো প্রবলেম আমি হোমওয়ার্ক হিসেবে দিয়েছি, এই দুটো প্রবলেম তুমি বাড়িতে করবে, মানে এই ইন্টারফেসিয়াল টেনশন রিলেটেড জাস্ট প্রবলেম, মানে কোন একজন কোনো কিছুর উপর স্প্রেড করবে কিনা। যেটা লেখা আছে দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড দ্য সারফেস টেনশন অফ ওয়াটার অ্যান্ড মার্কারি আর 72.89 সেন্টিমিটার ইনভার্স অ্যান্ড 486.59 সেন্টিমিটার ইনভার্স রেসপেক্টিভলি। দ্য ইন্টারফেসিয়াল টেনশন বিটুইন ওয়াটার অ্যান্ড বেঞ্জিন ইজ 415.9 per সেন্টিমিটার। তাহলে উইল ওয়াটার স্প্রেড ওভার দ্য মার্কারি, জল কি তোমার মার্কেটের উপর স্প্রেড করবে, এটা হচ্ছে কথা। ওই একই রকম ভাবে তুমি করবে, ঠিক একই রকম ভাবে ইফ অ্যাট 20 ডিগ্রি সেন্টিগ্রেড ফর পিওর CH2I2 গামার ভ্যালু বলে দিয়েছে, ফর পিওর ওয়াটার গামার ভ্যালু বলে দিয়েছে, ইন্টারফেসিয়াল টেনশন বলে দিয়েছে, তো তোমাকে ওয়ার্ক অফ অ্যাডিশন বের করতে বলেছে। একদম সহজ, একদম ফর্মুলায় বসালে তুমি এই প্রবলেমগুলো করে ফেলতে পারবে, মানে এটা আর এখানে আমি করে দিচ্ছি। আচ্ছা এবারে একটা ভীষণ ইম্পর্টেন্ট রিলেশন তোমাকে বের করতে হবে, যেটা হচ্ছে এক্সেস প্রেসার এবং সেখান থেকে তোমার ল্যাপ্লাস ইকুয়েশন, মানে এক্সেস প্রেসারের যে ইকুয়েশনটা সেটাই সেখানে তোমার ল্যাপ্লাস ইকুয়েশন। দেখো তোর ধরো একটা বেলুনের কথা ভাবো, তুমি একটা বেলুন যখন তুমি ফোলাচ্ছ, বেলুনটা ফুলছে, তুমি দেখবে প্রথমে ফু যখন দিচ্ছে তোমার বেশ চাপ দিয়ে ফুটাকে দিতে হচ্ছে, তার মানে কি বেলুনের ইলাস্টিসিটির জন্য বেলুনটা চুপসে থাকতে চায়, আর তাকে তুমি ফোলাতে গেলে ভেতর থেকে তুমি জোর করে একটা হাওয়া দিচ্ছ, করে বেলুনটা তোমার ফুললো, ফুলে ধরো তুমি মুখটাকে বেঁধে দিলে। আচ্ছা ওই অবস্থায় থেকে বেলুনটা ওই শেপটা মেনটেন করতে পারছে কেন, কারণ ভেতর থেকে যে ফোর্সটা যাচ্ছে আর বাইরে থেকে ফোর্সটা আসছে, এই দুটো ফোর্স সমান হয়ে যাচ্ছে বলে। তাহলে আমি সেইটাই কি করছি, মানে আচ্ছা আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে দেখো তাহলে ইলাস্টিসিটির জন্য সে তো মানে 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 যেটা হচ্ছে যে তোমার মানে কি বলবো, মানে মানে এর ক্ষেত্রে তুমি যদি মানে একটা বাবল বলো বা এখন বেলুন বলো, সে ফেটে যাচ্ছে না কেন, ফেটে যাচ্ছে না তার কারণটা হচ্ছে যে একটা ফোর্স সামাও মানে এক্সট্রা অ্যাডিশনাল ফোর্স, যেটা হয়তো বেলুনের ইলাস্টিসিটি থেকে আসতে পারে, বা কোনো একটা সলিড মানে একটা ড্রপ বা বাবেল যখন তুমি কনসিডার করছো তার সারফেস টেনশন থেকে আসতে পারে, হ্যাঁ সেইটা তোমার বাইরের থেকে ভেতরের দিকে তাকে আটকে রাখছে বলে বেলুনটা জাস্ট বাস্ট করছে না, বা কোনো একটা বাবল সে বেসিক্যালি বাস্ট করছে না। তার মানে এটা মোদ্দা কথা সেটা হচ্ছে এই যে ভেতরের দিকে একটা এক্সট্রা ফোর্স কাজ করছে, যে তোমার এই বাইরের ফোর্সটাকে জাস্ট ব্যালেন্স করতে পারছে,
হ্যাঁ, তাহলে এই যে যতখানি মানে যে কনকেভ সাইডে যতখানি এক্সট্রা প্রেসার কাজ করছে সেটাকে বলা হবে তোমার এক্সেস প্রেসার। সেটা সেটা তুমি এক্সপ্রেশনটা বের করবে কি করে? দেখো, যেটা কথা হচ্ছে, তুমি এরকম একটা বেলুন বা কোনো একটা বাবেল তুমি কনসিডার করেছো, ধরে নাও তার সারফেসটা মানে বাবেল মানে হচ্ছে, আমি এখানে বলতে চাই কি তার একটাই সারফেস এরিয়া আছে। হ্যাঁ, মানে লিকুইড ভেতরে ভেপা, বা তোমার ধরো একটা ড্রপলেট আর কি, ভেতরে পুরোটাই সলিড লিকুইড, বা এটা হচ্ছে ভেপা। আমি সোপ বাবেল টাইপের বা এরকম টাইপের বাবেল কনসিডার করছি না যেখানে তোমার দুটো সারফেস আছে। আমি জাস্ট বেসিক্যালি একটা সারফেস আছে, মানে একটা জলের ভেতরে কোনো একটা বাবেল তৈরি হয়েছে, অথবা তোমাকে একটা লিকুইড ড্রপ কনসিডার করছো, মানে হয়তো ভেতরটা পুরোটা লিকুইড, বাইরেটা পুরোটা ভেপা, অথবা ভেতরটা পুরোটাই ভেপার, বাইরেটা পুরোটা লিকুইড, এরকম সিচুয়েশন কনসিডার করছো। আচ্ছা, এবার ভেতর থেকে বাইরের দিকে একটা তোমার কাজ করছে, তোমার ফোর্স কাজ করছে, সেটা কি? ভেতর থেকে বাইরের দিকে প্রেশারটা যদি তোমার পি ইন্টারনাল হয়, তাকে তুমি জাস্ট এরিয়া দিয়ে গুণ করে দিচ্ছ, পাই আর স্কোয়ার, মানে কস সেকশনে এরিয়া দিয়ে গুণ করছো। পি ইন্টারনাল ইন্টু পাই আর স্কোয়ার, সেটা হচ্ছে তোমার এই যে ধরো একটা বেলুনকে যখন তুমি পেনিট্রেট করছো, তখন এই ইন্টারনাল দিক থেকে মানে বাইরের দিকে যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে পি ইন্টারনাল ইন্টু পাই আর স্কোয়ার। আর বাইরে থেকে ভেতরের দিকে যে ফোর্সটা কাজ করছে এটা পি এক্সটার্নাল ইন্টু পাই আর স্কোয়ার। এবারে এই দুটো কিন্তু ব্যালেন্স হবে না, ঠিক আছে? যেটা ইম্পর্টেন্ট, যে সারফেস টেনশনের জন্য একটা ফোর্স, সে বেসিক্যালি স্মলেস্ট পসিবল এরিয়া থাকতে চায়। তার মানে কি, সে বাইরের দিক থেকে অ্যাজিভ যেন সারফেস টেনশন টাইপের একটা ফোর্স কাজ করছে, যেটা সারফেস এরিয়াটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ এক্সটার্নাল যে ফোর্সটা তার সঙ্গে একটা অ্যাডিশনাল ফোর্স তোমার থেকে যাচ্ছে, টু পাই আর ইন্টু গামা। তাহলে পি ইন্টারনাল পাই আর স্কোয়ার ইকুয়াল টু পি এক্সটার্নাল পাই আর স্কোয়ার প্লাস টু পাই আর গামা। সেখান থেকে পি ইন্টারনাল মানে পি এক্সটার্নাল তুমি করছো, টু পাই আর গামা বাই পাই আর স্কোয়ার। এবার এখানে আর একটা কেটে তোমার চলে গেল, পাইটা তোমার কেটে গেল, টু গামা বাই আর হলো। তাহলে এইটা হচ্ছে পি ইন্টারনাল ও পি এক্সটার্নালের ফোর্স থেকে ডিফারেন্স, থেকে হচ্ছে এক্সেস প্রেশার। তার মানে যেটা ইম্পর্টেন্ট, যে যেদিকটা কনকেভ আর কি, কনকেভ সাইডে তোমার একটা এক্সট্রা প্রেশার কাজ করছে, যেটা এক্সেস প্রেশার, এবং যদি একটা সারফেস হয় সেটা হচ্ছে টু গামা বাই আর। আচ্ছা, এবার সোপ বাবেল যদি কনসিডার করো তুমি, যেখানে দুটো সারফেস আছে এবং সেটা থিন সারফেস, মানে ইন্টারনাল যে রেডিয়াসটা এবং এক্সটার্নাল রেডিয়াসটা সমান, তখন সেটা হয়ে যাবে, আর এর সঙ্গে একটা দুই গুণ হয়ে যাবে, ফোর গামা বাই আর। এগুলো খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, যে যদি তোমার একটা সারফেস হয় তাহলে টু গামা বাই আর, যদি দুটো সারফেস হয়, দুটো থিন সোপ বাবেল যেগুলো হয়, ভেতরেও গ্যাস বাইরেও গ্যাস, মাঝে একটা পাতলা লিকুইডের লেয়ার, ধরে দিচ্ছি তুমি ইন্টারনাল রেডিয়াস এক্সটার্নাল রেডিয়াস সমান, তখন সেটা হয়ে যাবে টু ইন্টু টু গামা বাই আর বা ফোর গামা বাই আর। আচ্ছা, যদি এরকম সিচুয়েশন হয় যে তুমি একটা থিক বাবেল কনসিডার করছো যার ইন্টারনাল রেডিয়াস এবং এক্সটার্নাল রেডিয়াস আলাদা, তখন ল্যাপ্লাস, আচ্ছা এই ইকুয়েশনগুলোকে বলে ল্যাপ্লাস ইকুয়েশন বা ইয়াং ল্যাপ্লাস ইকুয়েশন। যে এক্স স্পেশাল যে ইকুয়েশনটা, ল্যাপ্লাস ইকুয়েশন বা ইয়াং ল্যাপ্লাস ইকুয়েশন। যদি একটা সোপ বাবেল অফ ফাইনাইট থিকনেস হয় যার ইন্টারনাল রেডিয়াস এবং এক্সটার্নাল রেডিয়াস আলাদা, তখন তোমার এক্স প্রেশারটা হয় যে টু গামা ইন্টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। দেখো এই ইকুয়েশনে আর ওয়ান আর টু সমান করে ফেললে অটোমেটিক এটা টু গামা বাই ফোর গামা বাই আর হয়ে যাবে। আচ্ছা, যদি এরকম একটা সিলিন্ড্রিক্যাল টাইপের কন্টেনার হয়, সিলিন্ড্রিক্যাল টাইপের তোমার টিউব হয় আর কি, সেখানে এক্সেস প্রেশারটা কিন্তু গামা বাই আর হয়, সেটা একটা মনে রাখবে। হ্যাঁ, সেখানে এক্সেস প্রেশারটা গামা, মানে এই টাইপের দেখতে হলে তখন এক্সেস প্রেশারটা গামা বাই আর। তাহলে ইয়াং ল্যাপ্লাস ইকুয়েশনটা তুমি একটা জাস্ট সারফেস আছে তার জন্য তুমি ডিরাইভ করলে, তারপর সেখান থেকে এক্সট্রাপোলেট করলে, যদি সোপ বাবল হয় এবং থিন সোপ বাবল হয় যার ইন্টারনাল রেডিয়াস এক্সটার্নাল রেডিয়াস সমান, সেটা ফোর গামা বাই আর হয়ে যাবে। যদি থিক সোপ বাবল হয় যেখানে ইন্টারনাল রেডিয়াস এক্সটার্নাল রেডিয়াস আলাদা, সেটা টু গামা ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু হবে। এখানে আর ওয়ান আর টু হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল রেডিয়াস গুলো যথাক্রমে। আর যদি সিলিন্ড্রিক্যাল হয় তাহলে এক্সেস প্রেশারটা হচ্ছে গামা বাই আর হবে। আচ্ছা, তাহলে এর উপরে একটা প্রবলেম করা যায়, হোয়াট উইল বি দ্য প্রেসার ইনসাইড দ্য এয়ার বাবল অফ 0.1 মিলিমিটার রেডিয়াস সিচুয়েটেড বিটুইন দ্য জাস্ট বিটুইন দ্য সারফেস অফ দ্য ওয়াটার। হ্যাঁ, জাস্ট বিলো দা হবে, বিটুইনটা না, জাস্ট বিলো দা, জাস্ট জাস্ট বিলো দ্য সারফেস অফ দ্য ওয়াটার। এই যে এটা ধরো, এটা সারফেস অফ দ্য ওয়াটার, তার ঠিক নিচে তোমার মানে হোয়াট উইল বি দ্য প্রেসার ইনসাইড দ্য এয়ার বাবেল, এই এয়ার বাবেলের মধ্যে তোমার প্রেসারটা কি তোমাকে বলতে পারে। দেখো, এক্সেস প্রেসারটা হচ্ছে পি ইন্টারনাল মাইনাস পি এক্সটার্নাল, এক্সেস প্রেসারের এক্সপ্রেশন। পি ইন্টারনাল মানে এই যে ভেতরের দিক থেকে প্রেসার, মানে কি পি ইন্টারনাল, মানে কনকেভ সাইডের প্রেসারটা হচ্ছে পি ইন্টারনাল, সেটা কত, পি এক্সটার্নাল বা ডেল্টা পি। আর এবার পি এক্সটার্নালটা কি না, অ্যাটমসফেরিক প্রেসার, সেটা কত না 1.013 ইন্টু 10⁶ ডাইন সেন্টিমিটার মাইনাস টু, তোমার বলে দেওয়া আছে। আর এক্সেস প্রেসারটা কত হবে, টু গামা বাই আর। এখানে তো মানে বেসিক্যালি একটা বাবল যেহেতু তৈরি হয়েছে, সোপ বাবল,
ভেতরটা গ্যাস, এয়ার বাবেল আছে, বাইরেটা পুরোটাই লিকুইড বলে একটাই সারফেস আছে 4 গামা বাই আর 2 গামা বাই আর। তুমি বসিয়ে দিলে তুমি জাস্ট ভেতরে প্রেসারটাকে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে আরেকটা প্রবলেম ধরো তুমি বাড়িতে করবে যে an excess pressure of 364 Pascal is required to produce a hemispherical bubble at the end of the capillary tube of 0.3 millimeter diameter, immersed in acetone, calculate gamma। ঠিক আছে, এটা তুমি করবে জাস্ট, মানে এক্সেস প্রেসারটা বলে দিয়েছে, এক্সেস প্রেসারটা বলে দিয়েছে রিকোয়ার্ড টু প্রডিউস এ হেমিস্ফেরিক্যাল বাবল at the end of the capillary tube of 0.3 মিলিমিটার। তোমার এক্সেস প্রেসারটা বেসিক্যালি এখানে একটাই সারফেস তৈরি হচ্ছে, 2 গামা বাই আর। তাহলে এক্সেস প্রেসারটা 2 গামা বাই আর, আরটা বলে দিয়েছে, এক্সেস প্রেসারটা বলে দিয়েছে, সেটা গামাটাকে জাস্ট বের করে না, খুব সহজ ব্যাপার। আচ্ছা, আর একটা তিনটে জিনিস একটুখানি এই ডিফারেন্সটা একটুখানি জেনে নাও। একটা হচ্ছে বাবল, ক্যাভিটি আর ড্রপলেট। বাবল মানে কি হচ্ছে যে একটা মানে তোমার বাইরেটা তোমার মানে বাবল আছে, সরি, বাবল মানে হচ্ছে তোমার বেসিক্যালি ভেতরে ভেপার, বাইরে ভেপার, আর মাঝখানে সারফেসটা হচ্ছে তোমার লিকুইড, সেখানে দুটো সারফেস থাকে। ক্যাভিটি যখন তুমি বলছো তখন হচ্ছে ওই ধরো জলের মধ্যে একটা এয়ার বাবল তৈরি হয়েছে আর কি, তাহলে ভেতরটা ভেপার, বাইরে পুরোটাই লিকুইড, সেখানে সারফেস কিন্তু একটা। আর ড্রপলেট যখন বলছো তাহলে একটা লিকুইড ড্রপ, তাহলে ভেতরটা পুরোটাই লিকুইড, বাইরে ভেপার, সেখানে সারফেস একটা। তাহলে সকাল বাবল বা সোপ বাবল এদের ক্ষেত্রে দুটো সারফেস এরিয়া, ক্যাভিটির ক্ষেত্রে একটা সারফেস এরিয়া, ড্রপলেটের জন্য কিন্তু একটা সারফেস এরিয়া, সেটা তুমি মাথায় রাখবে। আচ্ছা আচ্ছা, two soap bubble of radius 4 centimeter, 3 centimeter are joined together so as to have a common surface. Find the radius of curvature of the surface. আর ব্যাপারটা কিরকম দেখো, যে এই দুটো সারফেস আছে, একটা হচ্ছে রেডিয়াসটা 4 সেন্টিমিটার, একটা হচ্ছে 3 সেন্টিমিটার। এবার খেয়াল করে দেখো, এই যে জাংশনে যার রেডিয়াসটা কম তার ভেতর দিক থেকে প্রেসার বেশি, আর যে রেডিয়াসটা বেশি তার ভেতর দিক থেকে প্রেসার কম। তার মানে কি হচ্ছে, তুমি দেখবে যে এদিক থেকে এদিকে যে ফোর্সটা কাজ করছে আর এদিক থেকে এদিকে যে ফোর্সটা কাজ করছে, এই ছোট যে মানে ছোট যে বাবলটা, তার দিক থেকে তোমার কিন্তু প্রেসারটা বেশি। প্রেসারটা যদি বেশি হয় তাহলে এটা একটু দেবে থাকবে, দেবে যদি থাকে তাহলে কি হবে না, তুমি যেটা দেখতে পাবে যে একটা তোমার তৈরি হবে, মানে এই জায়গাটা একটা বেশ বড় কার্ভেচার ওলা একটা সারফেস তোমার তৈরি হয়ে যাবে। এই যে বড় কার্ভেচার ওলা, এই যে এটা কি হচ্ছে, এটা তোমার কিছুটা দেখো চেপে গেল, এটা কিছুটা তোমার চেপে যাচ্ছে, সেটা একটা বড় তোমার তৈরি হবে, এবং সেখানে দেখবে ফর্মুলাটা হচ্ছে যে 1/r হয়ে যাবে 1/r1 - 1/r2। এটা তুমি করে দেখতে পারো, এটা প্রবলেম হিসেবে দিয়েছি, তুমি কষে দিয়েছি, এটা প্রবলেম হিসেবে দিয়েছি তোমার, এটা তোমাকে করতে দিয়েছি, তুমি করে নেবে, এটা বইয়ে করে দেওয়া আছে, তুমি দেখে নেবে। ঠিক আছে, মানে বেসিক্যালি ধরো বড় যে সারফেসটা তৈরি হয়েছে আর কি, হ্যাঁ, তার যদি তোমার ধরে নাও, মানে ফোর্সটা মানে রেডিয়াসটাকে আর ধরে নাও, তা এটা হবে 1/r = 1/r1 - 1/r2। এই হচ্ছে তোমার মানে নিউমেরিক্যাল প্রবলেম যদি পড়ে তুমি সেটা করতে পারো। দুটো সোপ বাবল অফ দুটো ডিফারেন্ট রেডিয়াস R1 এবং R2, তারা যদি একটা কমন জায়গাতে ম্যাচ করার চেষ্টা করে বা মার্চ করার চেষ্টা করে আর কি, হ্যাঁ, তাহলে তুমি যেটা পাবে যে একটা মানে 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 যেটা বলছিলাম আর কি, যে এদিকে এইটা কিন্তু রেডিয়াসটা কম, তাহলে ভেতর যতটা প্রেসার দেবে, হ্যাঁ, এর এইটা কম প্রেসার দেবে। তার মানে কি এখানে একটা আনব্যালেন্স প্রেসার তৈরি হচ্ছে, আনব্যালেন্স ফোর্স তৈরি হচ্ছে, ছোট যে স্ফিয়ারটা তার দিকে বেশি আর কম যেটা তার দিকে কম। তার মানে এই যে সারফেসটা কিছুটা দেবে যাবে, কিছুটা যখন দেবে গেল, হ্যাঁ, তখন তুমি একটা মানে বড় রেডিয়াস অফ কার্ভেচারওয়ালা তুমি একটা সারফেস পাবে। তাহলে এই বড় রেডিয়াসওয়ালা যে তোমার বাবেলটা তৈরি হলো, তার রেডিয়াস যদি ক্যাপিটাল আর হয় তাহলে 1/R = 1/R1 - 1/R2 হবে। ঠিক আছে, তাহলে আমরা ওই মোটামুটি 1 ঘন্টার মতো বলছিলাম যে নেব, তাহলে আমি এই একটা পার্টে মানে একদিনে বললে এই আবার এতক্ষণ সময় লাগবে, তাহলে আরো 1 ঘন্টা তোমার লেগে যাবে, সেটা আমি করছি না। তাহলে আমি দেখো আমাদেরকে সিলেবাস অনুযায়ী যেটা থাকার কথা তার একটা পোর্শন আমি কভার করে ফেললাম, আর পরের দিনে বাকি পোর্শনটা আমি কভার করবো। দেখা যায় সিলেবাসে যেগুলো নিয়ে আমার কথাবার্তা বলার কথা সেগুলো অনেকটাই আমি করে ফেললাম, যে সারফেস টেন্সার, সারফেস এনার্জি বলেছি, এক্সেস প্রেসার বলেছি। এবার ক্যাপিলারি রাইজ এবং ক্যাপিলারি ডিপ্রেশনের জায়গাটা আমি পরে বলবো, পরের দিনে বলবো। আর এই সারফেস টেন্সার, সারফেস এনার্জির কন্টেক্সটে ইন্টারফেসিয়াল টেন্সার, এনার্জি, এগুলোকে বলে নেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে এই যে ক্যাপিলারি রাইজ অ্যান্ড সারফেস, সেটা আমি নেক্সট দিন বলবো। আর ওয়ার্ক অফ কোয়েশন, ওয়ার্ক অফ অ্যাডিশন আমি বলেছি।
শেডিং অফ লিকুইড ওভার আদার সারফেসেস সেটা আমি বলেছি। এবারে ভেপার প্রেশার অফ এ কার্ভ সারফেস সেটা আমাকে আলাদা করে বলতে হবে। টেম্পারেচার ডিপেন্ডেন্ট সারফেস টেনশন আমাকে আলাদা করে বলতে হবে। আর কন্ট্যাক্ট অ্যাঙ্গেল আমি অলরেডি বলেছি। আর কিভাবে তুমি সারফেসটা ডিটারমাইন করবে ইউজিং স্টালাগোমিটার সেটা আমরা নেক্সট ক্লাসে বলবো। তাহলে মোটামুটি ভাবে যা সিলেবাস আছে অর্ধেকটার কথা আমি বলে দিচ্ছি, পরের দিনে আমাকে বাকি অর্ধেকটা বলতে হবে। বাকি অর্ধেকটার মধ্যে কি কি আছে আমি আবার বলে দিচ্ছি। ক্যাপিলারি রাইজ এবং ক্যাপিলারি ডিপ্রেশন নিয়ে কথাবার্তা বলতে হবে, এটা 1 নম্বর। ডিটারমিনেশন অফ সারফেস টেনশন ইউজিং স্টালাগোমিটার সেটাকে বলতে হবে। ভেপার প্রেশার ওভার দ্য কার্ভ সারফেস সেখান থেকে কেলভিন ইকুয়েশন সেটাকে বলতে হবে। আর টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ সারফেস টেনশন সেটাকে বলতে হবে। এবার সারফেস টেনশনটা ইম্পিউরিটির উপর কেমন করে নির্ভর করে সেখান থেকে গিভস, অ্যাডজাস্টন, আইসোলেশন সেগুলো তো আমি অলরেডি বলে ফেলেছি। তার মানে আমাদের যা সিলেবাস আছে আমরা 50%-এর মতো করে ফেলেছি। তাহলে আরেকটা ওরকম 1 ঘন্টার ক্লাসে আমরা বাকি 50% বলে দেবো। বলে দিলেই তোমাদের এই পার্টটা হয়ে যাবে, ঠিক আছে? আর কলয়েড পার্টটাও যদি তুমি ছোট ছোট 45-50 মিনিটের লেকচার বলো তাহলে 2টো লেকচার লাগবে। আর নাহলে তুমি একটা লেকচারের মধ্যে পুরো জিনিসটাকে করে ফেলতে পারবে, ঠিক আছে? এখানে যে কিছু কিছু জিনিস যে ভেপার প্রেশার বা কার্ভ সারফেস ইত্যাদি ইত্যাদি সেগুলো এখানে করা আছে, সেগুলো আমি নেক্সট ক্লাসে এটা বলবো। আজকে এটা বলবো না, নেক্সট ক্লাসে বলা যাবে। ক্যাপিলারি রাইজ, ক্যাপিলারি ডিপ্রেশন, টেম্পারেচার ডিপেন্ডেন্স এগুলো না, এগুলো আমি পরের দিনে ভালো করে বলবো। এটা পিপিটি বানানো আছে, পরের দিন ভালো করে গুছিয়ে গুছিয়ে বলবো। তাহলে বলো, কারো যদি কিছু অসুবিধা থাকে বলো।